নমস্কার, বাংলা স্ফিয়ারের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, একবার কোনো ডেভেলপিং স্টোরি করা শুরু করলে সেটা যতক্ষণ পর্যন্ত না একটা অর্থবহ কনক্লুশনে আসছে ততক্ষণ সেটাকে চালিয়ে যাওয়াই হচ্ছে একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন সাংবাদিকের নিয়ম। কিন্তু আমরা সেই জরুরি কাজটা সর্বদা ভুলে যাই। যেমন ধরুন, উদাহরণস্বরূপ সন্দেশখালি। একটা সময় এই কয়েকদিন আগে পর্যন্ত সকাল 6টা থেকে রাত্রি 2টো পর্যন্ত টেলিভিশনে সন্দেশখালি ছাড়া আর কোনো খবর ছিল না। এক একটা চ্যানেল 3 জন 4 জন 5 জন করে প্রতিনিধি সেখানে পাঠিয়ে দিয়েছিল, তারা খবর করছিল। তারপরে যেই শাহজাহান গ্রেফতার হয়েছে, তার ভাই গ্রেফতার হয়েছে, অমনি সন্দেশখালির কথা মিডিয়া ভুলে গেছে। আমি মনে করি এটা গঠিত অপমান, অন্যায়। অন্যদিকে এই যে ইলেকটোরাল বন্ডের একটা ইস্যু, যা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাড় হচ্ছে, সুপ্রিম কোর্টে দিনের পর দিন মামলা উঠছে, সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করছে, ভারতবর্ষের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংকের কাজকর্ম, সততা, ইন্টিগ্রিটি নিয়ে সাধারণ মানুষের মনে অনেক 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 প্রশ্ন উঠছে। বাংলার মিডিয়ায় আপনি এর কোনো অনুনড়ন দেখতে পারবেন না। আমি ওল্ড স্কুল জার্নালিস্ট, অতএব আমি মনে করি এটা একটা মস্ত বড় স্টোরি। রাহুল গান্ধীর মতো আমি হয়তো কথা বলছি না যে এটা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি, কিন্তু এই বিপুল টাকা প্রাপ্তির পিছনে উপায়গুলো যে সবসময় সাধু থাকেনি, সেটা যত বেশি করে তথ্য সামনে আসছে তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশ বোঝা যাচ্ছে যে এদের মধ্যে এমন অনেক দাতা আছেন যারা স্বতঃপ্রণোদিতভাবে হয়তো এত বিপুল অর্থের চাঁদা দিতেন না, যে চাঁদা তারা দিয়েছেন ভয়ে এবং ভক্তিতে। অনিবার্যভাবে হয় আয়কর, নয় সিবিআই, নয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযানের পর এই রকম সংস্থার নাম, তারা কে কত টাকা দিয়েছেন, এই সবই আজকে পাবলিক ডোমেইনে চলে এসেছে। বাংলার মিডিয়ায় শীত ঘুমে থাকা সত্ত্বেও আমার পক্ষে, যেহেতু আমি ওয়ান ম্যান আর্মি, বাড়িতে বসেই সাংবাদিকতা করি, অতএব আমার পক্ষে সর্বভারতীয় স্তরে বিশদে খবর রাখার একটু মুশকিল। একটু কেন, কার্যত অসম্ভব। আমি যেটুকু পারি সেটা হলো আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এখনও আমাকে ভরসা করা আমার বেশ কয়েকজন বন্ধু, যারা বিবিধ জায়গায় পদস্থ মর্যাদায় রয়েছেন এবং আমাকে বিশ্বাস করেন, আমিও তাদের বিশ্বাস করি। তাদের মারফত কিছু কিছু খবর আমার কাছে আসে, যা আসে আমি সেটাই আপনাদের সামনে পরিবেশন করে থাকি। কেননা আমি বিশ্বাস করি যে ফ্যাক্টস আর সিক্রেট, ওপিনিয়ন ইজ ফ্রি। মিডিয়ার মূল কথা হলো
শেষ বিচারে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে বাংলায় যাকে বলে সংযোগ। এখন এই যে সংযোগের কাজটা আমরা করি, সেটা হচ্ছে আমরা কি কমিউনিকেট করি। আমরা প্রধানত উই কমিউনিকেট নিউজ, উই কমিউনিকেট ভিউজ, উই কমিউনিকেট আইডিয়াস। কিন্তু এই পুরো কাজটাই আমরা এমনভাবে করি যেটা পাঠকের অথবা শ্রোতার কাছে সুখপাচ্য মনে হয়, শ্রুতি মধুর মনে হয় এবং সুপাঠ্য মনে হয়। এই যে তিনটে কাজ আমরা করি, তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে টু কমিউনিকেট নিউজ, যেখান থেকে আমরা সরতে 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 এখন একটা অদ্ভুত নৈরাজ্যের নোম্যান্স ল্যান্ডে পৌঁছে গেছি, যেখানে খবর ছাড়া খবরের নামে আর সব রকম চালবাজি হয়ে চলেছে। আপনাদের আগেই আমি বলেছিলাম, এই ইলেকটোরাল বন্ডের ইস্যুতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটা লক্ষণীয় দিকচিহ্ন আমি দেখতে পেয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা এই ডিআর লটারি নিয়ে, যারা ঘোষিতভাবে 1360 না 1369 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে বিবিধ রাজনৈতিক দলকে দিয়েছে 2019 এপ্রিল থেকে এই ফান্ড ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তাদের মধ্যে একাই 50% উপরে, সামান্য উপরে পেয়েছে ডিএমকে। যে ডিএমকের সঙ্গে আমি ভিডিওতে বলেছিলাম, এই ডিআর লটারির মালিক স্যান্টিয়াগো মার্টিনের সম্পর্ক বহুদিনের, নিবিড়। তিনি নিজেও কোয়েম্বাটোরে থাকেন, তার জামাই ডিএমকে করে এবং করুণানিধি পরিবারের সঙ্গে তার ওঠা বসা দীর্ঘদিনের, এবং এটা তামিলনাড়ুর মানুষের কাছে অজানা নয়। ফলে কুইড প্রোকোর ব্যাপার যে এক্ষেত্রে হয়েছে, তা নতুন করে অনুসন্ধান করে দেখার তো কোনো দরকার নেই। এখন প্রশ্ন হলো, ডিএমকে যদি 750 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে 1369 কোটির মধ্যে বাকি টাকাটা নিয়েছে কে? এইখানেই চলে আসবে পশ্চিমবঙ্গের গুরুত্ব। ঠিক কত টাকার গল্প বেরোবে সেটা জানার জন্য বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই। কিন্তু এই বকেয়া, এই উদ্বৃত্ত টাকার একটা বড় অংশ যে পশ্চিমবঙ্গের শাসক দলের তহবিলে গিয়েছে, সেটা অনুমান করার জন্য অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধু দেখার যেটা, সেটা হচ্ছে পরিমাণটা কত। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হলো, এই যে 5 বছরের ইলেকটোরাল বন্ডের হিসেব নির্বাচন কমিশন অবশেষে জনগণের সামনে উন্মোচিত করে দিয়েছে, তাতে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার দেখা যাচ্ছে যে 1600 কোটি টাকা ঘোষিতভাবে পশ্চিমবঙ্গের বিবিধ কোম্পানি এই ইলেকটোরাল বন্ডে জমা করেছে। এই অ্যামাউন্টটা খুব স্ট্যাগারিং এই কারণে যে পশ্চিমবঙ্গ শিল্পোন্নত রাজ্য নয়, বরঞ্চ শিল্পরুগ্ন, শিল্প বিমুখ, প্রায় শ্মশানে পর্যবসিত
ভারতের একটি অঙ্গরাজ্য। ওই ১৬০০ কোটি টাকার মধ্যে যারা প্রধান দাতা তাদের কয়েকজনের নাম আমি আপনাদের জানিয়েছি। তারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাদের নাম ডাক লোকাস স্ট্যান্ডাই বোনেফাইডি, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আরও এদের সঙ্গে আরও এমন কিছু কোম্পানি আছে যেসব কোম্পানির আদতে শেল কোম্পানি কিনা, অর্থাৎ ভুয়ো কোম্পানি কিনা, কিংবা এত টাকা দেওয়ার ক্ষমতা তারা কিভাবে অর্জন করলো সেটা কিন্তু আমাদের বিচার করে দেখা উচিত। উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গের একদা এবং এখনো লাভজনক একটি শিল্প সংস্থা আইএফবির কথা বলাই যায়। আইএফবির প্রতিষ্ঠাতা কর্ণধার এখন প্রয়াত সমর নাগের সঙ্গে বিজন নাগের সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল একদা। তিনি সম্পর্কে জ্যোতিবাবুর ভাগ্নি জামাই ছিলেন। জ্যোতিবাবুর একাধিক সফরে তিনি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছিলেন, যেখানে আমিও ছিলাম। এই আইএফবি পশ্চিমবঙ্গে দেশি মদ এছাড়াও ইলেকট্রনিক্স আরও ২-৪টে বিষয়ে একদা খুবই রমরম করে ব্যবসা চালাত। অকস্মাৎ একদিন শোনা গেল তাদের দক্ষিণ ২৪ পরগনার মেজর প্লান্টে তৃণমূলী গুন্ডারা ভ্যান্ডালিজম করেছে। তার কিছুদিন পরে দেখা গেল জিএসটি থেকে তদন্ত শুরু করার জন্য তার কোম্পানিতে হানা দেওয়া হয়েছে। আইএফবি আমাকে স্বীকার করতেই হবে সব কোম্পানির মধ্যে একমাত্র বাপের বেটা যারা আরওসিকে লিখিতভাবে জানিয়েছে যে ৪০ কোটি টাকা নজরানা তাদের দিতে হয়েছে অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই গভর্নমেন্ট। এটা যদি এক্সটর্শন না হয়, তোলাবাজি না হয়, তাহলে কোনটা তোলাবাজি? এর ঊর্ধ্বেও আইএফবি বন্ড বাবদ আরও অনেক টাকা খরচা করেছে। সেটা জিএসটি পরবর্তী কাদের খুশি করতে, সেটাও আমরা অচিরেই জানতে পারব। এই তালিকা দেখতে দেখতে আমি এমন কয়েকটি কোম্পানির সন্ধান পেলাম এবং কোম্পানি সংক্রান্ত আরওসির কাগজপত্র প্রাথমিকভাবে দেখে আপাতত আমার কৌতূহল স্ট্রোক সন্দেহের তালিকায় রেখে দিচ্ছি। সেই নামগুলো আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। একটা হচ্ছে এসকেপি মার্চেন্টস। এই কোম্পানি আমি তো নাম শুনিনি, অবশ্য আমি নাম নাই শুনতে পারি। এরা ৮ কোটি টাকা বন্ড কিনেছে। উৎকর্ষ স্ট্যাটিক বলে একটা কোম্পানি, তারা ১০ কোটি টাকার বন্ড কিনেছে। পুরুলিয়া বটলিং নামের একটি তুলনায় অখ্যাত কোম্পানি, তারা ৫ কোটি টাকার বন্ড কিনেছে। দেখুন, এই ফিগারগুলো তাৎপর্যপূর্ণ এই কারণে যে শ্রী সিমেন্ট যেখানে
7.5 কোটি টাকার বন্ড কিনেছে, বা আইটিসির মতো কোম্পানি 7.5 কোটি টাকার বন্ড কিনেছে, সেখানে এসকেপি মার্চেন্টস যদি 8 কোটি টাকার বন্ড কিনে থাকে, তাহলে এটা কৌতূহলোদ্দীপক, এবং সেই কৌতূহলটা সন্দেহের দিকে চলে যাওয়া একরকম অবধারিত। এছাড়াও যে 15-20 জন টপ ব্যক্তিগত ডোনার, অর্থাৎ ব্যক্তিগতভাবে বন্ড কিনে পছন্দের রাজনৈতিক দলকে দিয়েছে, তার মধ্যে 2 জন অপরিচিত বঙ্গ সন্তানের নামও আছে। প্রথম জনের নাম অভ্রজিৎ মিত্র, তার কোম্পানির নাম সি রক ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। গত বছর অক্টোবরে এই কোম্পানি 4.25 কোটি টাকার বন্ড কিনেছে। দ্বিতীয় ব্যক্তির নাম সরজিৎ কুমার দে, জেডি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড বলে তিনি একটি কোম্পানি চালান। তিনি 21, 22 এবং 24 এই 3 বছর মিলিয়ে প্রায় 3.5 কোটি টাকার বন্ড কিনেছেন, 3.4 কোটি টাকার। আমি আরওসি কাগজপত্র ঘেটে যা দেখেছি, এই দুটি কোম্পানির কোনোটির অফিস কোনো একটা আবাসনের ফ্ল্যাটে, কোনো অফিসের ঠিকানা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এবং কোম্পানির বহর দেখে, অন্তত তাদের যে ডিক্লেয়ার্ড পজিশন দেখে বোঝার উপায় নেই এত বিপুল টাকা বন্ড তারা কেন দিতে যাবে। যেমন বোঝার উপায় নেই পুরুলিয়া বটলিং, যাদের কাজ ঘোষিতভাবে মদের বোতল তৈরি করা, তারাই বা কেন 5 কোটি টাকা বন্ড কিনবে। আমার মনে হলো, যেহেতু আমি বিষয়টা নিয়ে লেগে আছি আমার মতো করে, অতএব এই কটি নাম আপনাদের গোচরে আনার জন্য এবং অন রেকর্ড রেখে দেওয়ার জন্য আমি আজকের এই এপিসোডটি করলাম। আপনারা যদি মনে রাখেন, 2 জন ব্যক্তি, অভ্রজিৎ মিত্র, এখানে একটা মজার ব্যাপার হলো, কলকাতা শহরে একজন বিখ্যাত নাগরিক আছেন, তার নাম অভ্রজিৎ মিত্র। তিনি বিশিষ্ট আইনজীবী, ব্যারিস্টার। তার আরেকটা পরিচয়, তিনি আরেক যশস্বী আইনজীবী অনিন্দ্য মিত্রর পুত্র। গতকাল হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা মেসেজ আসে, দাদা, হাইকোর্টের একজন উকিল কি করে 4.25 কোটি টাকার বন্ড কেনে? আমি জানতে চাই কে। জবাবে আসে অভ্রজিৎ মিত্র। তাকে আমি বলি যে, ভাই, আমার নামও সুমন, এবিপি আনন্দের স্টার অ্যাঙ্কারের নামও সুমন, সমকালীন বাংলা সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী গায়কের নামও সুমন। তাই বলে কি আমরা 3 জন একই ব্যক্তি? অতএব এই যে নামটি দেখে তুমি তাকে ব্যারিস্টার বলে ঠাউর করছো, তিনি সেই ব্যক্তি নন। তিনি সি রক ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড বলে
একটা কোম্পানির ডিরেক্টর। এই গল্পটা বললাম কারণ নাম বিভ্রাটে অনেক সময় অনেক অসুবিধে হয়। এই যেমন ধরুন আমার নাম, আমার তো মাঝে মাঝে বাবাকে অভিশাপ দিতে ইচ্ছে করে যে পৃথিবীতে এত নাম থাকতে এই নামটা কেন দিল। আমি যখন 9 বছর দিল্লিতে ছিলাম, উত্তর ভারতে সুমন নামটা সাধারণত মেয়েদের দেওয়া হয়। পাঞ্জাবে এই নাম খুবই জনপ্রিয় মেয়েদের। দিল্লি অফিসে আমার নামে যত চিঠি আসতো তাতে বাকিদের ক্ষেত্রে লেখা থাকতো মিস্টার সৌম্য বন্দ্যোপাধ্যায়, মিস্টার শ্যামল চক্রবর্তী, কিন্তু আমি হচ্ছি মিস সুমন। হয়তো কোনো সরকারি অফিস থেকে ফোন এসেছে, এ মিস সুমন সে বাত হো সকতা হ্যায়। আমার মনে হতো ধরনের দ্বিধা। সুতরাং নাম বিভ্রাটের যাতনা কাহাকে বলে সেটা অল্প বিস্তর আমাকেও পোহাতে হয়েছে। ভালো থাকবেন, ফিরে আসবো আবার পরের ভিডিও নিয়ে।